আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ কোথায়? তাকেও কি বেনজির আহমেদের মতন সবকিছু গোছগাছ করে ওঠার জন্য সুযোগ দেওয়া হচ্ছে সবকিছুর প্রস্তুতিতে, অথবা দেশ ত্যাগ করার জন্য বিশেষ কোনো সুযোগ তাকে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? এরকম নানান গুঞ্জন এর মধ্যে উঠতে শুরু করেছে। তার কারণ বেনজির আহমেদের বিষয়টি আমরা দেখেছি, তিনি কি অবলীলায় কি সাবলীলভাবে কি সহজে তিনি সিঙ্গাপুর চলে গেলেন এত কিছুর মধ্য দিয়ে। অতএব জেনারেল আজিজও যদি এরকম দেখবার বলেছেন, প্রথম আলো ডেইলি স্টারের কোনো সাংবাদিক গণভবনে ঢুকতে পারেন না, কেন পারেন না? তো সরকার কিছু করতো না, এই কথার সঙ্গে আমি নিজেও একমত নই। হয়তো ভদ্রতার খাতিরে মাহফুজুর সাহেব এইভাবে কথা বলেছেন, কিন্তু তিনি যেটি বলেছেন সেটিও কম কিছু নয়। যে গণমাধ্যম জানতো, এই স্বীকারোক্তি তো অন্য কেউ করেনি, মাহফুজুর সাহেব করেছেন। যে কোনো ক্ষতি বা যে কোনো ভয়ে আদৌ সেই পত্রিকার সার্কুলেশন থাকতো কিনা, এরকম একটি বিষয় তো থাকেই। সো সেই ভয় থেকে অনেক কাজ করে থাকেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমরা এখন আর তেমন কোনো কিছুতে অবাক হই না, আমরা বিস্মিতও হই না। এই যে এখনো পর্যন্ত বেনজির আহমেদের প্রতি, আজিজ আহমেদের প্রতি সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিরা মিউ মিউ কণ্ঠে কথা বলছেন, তাদের দুর্বলতা আসলে কোথায় কোথায় সেটি তো অনেক চর্বিত চর্বণ এই বিষয়গুলো বলা নিয়ে সে আমরা জানি। কিন্তু এসব কথা বলে মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করা হয়। আর কেন যে গণমাধ্যমে লেখা হয়নি তিনি চাকরি করাকালীন সময়ে বেনজির আহমেদের বিষয়ে, সেটা তো আমাদের সিনিয়র জার্নালিস্ট ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেই দিয়েছেন স্পিকার এবং তথ্য প্রতিমন্ত্রীর সামনে। সেদিন নোয়াবের একটি অনুষ্ঠানে দুদিন আগে তিনি মন্তব্য করেছেন যে গণমাধ্যম জানতো বেনজির আহমেদের বিষয়ে, তার দুর্নীতি বিষয়ে, কিন্তু কেউ লেখালেখির সাহস পায়নি। তিনি এভাবেও বলেছেন যে হয়তো সরকার কিছু করতো না লেখালেখি করলে, কিন্তু বেনজির আহমেদের মতো মানুষদের ক্ষমতা এতটাই বিশাল, তারা এতটাই শক্তিধর যে তারা যদি সংশ্লিষ্ট গণমাধ্যম বা সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে যে কোনো ধরনের শ্রদ্ধার সঙ্গে, কতটা সমীহের সঙ্গে তাদের প্রতি তাদের বক্তব্যগুলো পেশ করছেন, যদি অন্য কারো ক্ষেত্রে এ ধরনের অভিযোগ উঠত, কি হতো তখন? ডক্টর ইউনূসকে কিভাবে হেনস্থা করা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে নাজেহাল করা হচ্ছে, সেগুলো আমরা দেখছি না। তাদের বিরুদ্ধে কি ধরনের বাক্যবাণে বা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি ধরনের বাক্যবাণে তাকে জড়িত করা হচ্ছে, সেগুলো আমরা দেখছি না। কিন্তু গঠনের জন্য যেই কথাটি, তা সবসময় মনে পড়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে, এক্ষেত্রেও মনে হচ্ছে। এবং যারা খুব আশাবাদী ছিলেন যে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশনে যাচ্ছে, সরকারের যে লম্ফজম্ফ, সরকারের যে গলাবাজি চাপাবাজি সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের বা মন্ত্রীদের, তাতে অনেকেই আশান্বিত হয়ে উঠেছিলেন। কিন্তু যারা একেবারেই কতখানি মানবাধিকার লঙ্ঘন করতে পারেন সে বিষয় তো আমরা স্পষ্ট, শুধু সরকার বোঝে না। এখনো পর্যন্ত সেই বেনজির আহমেদের প্রতি, সেই আজিজ আহমেদের প্রতি সরকার মিউ মিউ করে কথা বলছে সরকারের কর্তা ব্যক্তিরা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি রোববার সাংবাদিকদের বললেন, যেহেতু বেনজির আহমেদের উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি, তাই তিনি যে কোনো দেশেই চলে যেতে পারেন এবং তিনি দুদকে যে হাজিরা দেওয়া, কিন্তু জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুদকে আবেদন করা হলো তার দুর্নীতির অনুসন্ধানের জন্য। তারপরেও প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আমরা জানি যে গত 2-3 দিন আগে দুদকের পক্ষ থেকে একটি বৈঠক হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ জেনারেল আজিজের বিষয়ে অনুসন্ধান করা হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ছোটবেলায় পড়া সেই আমাদের বাক্যটি বা টেন্স
কতজনের বিষয়ে তো লেখালেখি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমে একের পর এক, দিনের পর দিন কত ধরনের রিপোর্টিং হয়েছে, কি বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, কোন ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে। এস আলমের বিরুদ্ধে তো কথা বলতে বলতে মানুষের মুখে ফেনা উঠে গেছে। কি করা হয়েছে এস আলমের বিরুদ্ধে? বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কি করা হয়েছে? আর ডেট রয়েছে 6 তারিখে, তিনি আসবেন কিনা অথবা তিনি সময় নিচ্ছেন কিনা এটা দেখতে হবে। এখনো কি শ্রদ্ধাবশত, কি আস্থার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কথাগুলো বলছেন, এগুলো শুনলে আমরা নিজেরাই লজ্জাবোধ করি। তাদের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয় আমরা জানি না। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত শুক্রবারই তিনি বললেন যে বেনজির আহমেদ কর ফাঁকি দিয়েছেন না কি করে এত সম্পদ করেছেন সেটা তদন্তের বিষয়। মানে এখনো পর্যন্ত কতটা নিরাশবাদী ছিলেন যারা বলেছিলেন যে না কিছুই হবে না। আমি ছিলাম সেই দলের, স্পষ্ট করে বলেছিলাম কিছুই হবে না, যা হচ্ছে নাটক কিংবা বলির পাঠা বিশেষ কোনো চাপে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো হুঁশিয়ারিতে হয়তো কিছু হতে পারে, কিন্তু সেই সম্ভাবনা খুব কম। কম যে তাও নয়, একেবারেই নেই সেটা তো আমরা দেখছি। যা হোক, শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে যখন তাকে প্রশ্ন করা হলো বেনজির আহমেদের বিষয়ে যে তিনি দেশ ত্যাগ করে চলে গেছেন বা বছর 3 আগে তার বিষয়ে রিপোর্টিং হয়েছিল, অনেকের তখন ধারণা ছিল বেনজির আহমেদ সম্ভবত তার দেশে আসছেন না, বা সরকার তখন এতটাই বিব্রত করা অবস্থায় পড়েছে যে বেনজির আহমেদকে বলে দেবে যে তোমার আসার দরকার নেই। এরকম একটি বদ্ধমূল ধারণা মানুষের মধ্যে জন্মেছিল। কই, কিছুই তো হয়নি। এমনকি মার্কিন নিষেধাজ্ঞাটি যখন এলো, এটা কি সরকারের জানা ছিল না? যুক্তরাষ্ট্র যখন কোনো ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা, আজিজ, ডক্টর বেনজির আহমেদ, তাদের বিরুদ্ধে তো সরকার কিছু বলবে না, খুবই স্বাভাবিক। তাদের কাছে সরকার ঋণী। যে ধরনের অপকর্ম তারা সরকারের পক্ষ হয়ে করেছে সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে ব্যবস্থা নিতেন প্রতিহিংসাবশত, সরকার কি পাশে এসে দাঁড়াতো সেই সাংবাদিকের বা সেই গণমাধ্যমের? নিশ্চয়ই না। যদিও মাহফুজা আনাম সাহেবের এই বক্তব্যটি নিয়েও অনেকে সমালোচনা করছেন যে তিনি কিভাবে বললেন যে সরকার হয়তো কোনো ব্যবস্থা বা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা সাংবাদিকের বিরুদ্ধে কিছু করতো না, কেন তিনি এই কথা বললেন? সরকার এমন দুর্নীতির বিষয়ে সরকার আসলে কিছু করছে কিনা তিনি পুরোপুরি দায়টি চাপিয়ে দিলেন গণমাধ্যমের উপরে, সংবাদ মাধ্যমের উপরে। তিনি বললেন যে সংবাদ মাধ্যমে কেন বেনজির আহমেদের বিষয়ে বা তার দুর্নীতির বিরুদ্ধে এর আগে কোনো ধরনের রিপোর্টিং হয়নি, হলে তো আমরা অ্যালার্ট হতাম, আমরা কোনো ব্যবস্থা নিতাম। এগুলো যে স্রেফ বস্তা পচা, একেবারে সস্তা দরের রাজনৈতিক বক্তব্য, সেগুলো তো সবার কাছে স্পষ্ট। এগুলো কোনো পারসেপশন না, এগুলো তো আন্তর্জাতিকভাবে বিভিন্ন তথ্যপত্র রয়েছে। অতএব আজিজ আহমেদ যদি দেশ ত্যাগ করে থাকেন, এই পর্যন্ত এক্সাক্ট কোনো খবর আমরা জানি না, তাতেও নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। ভালো থাকুন সবাই।